Hello guys, welcome back to my YouTube channel. I am Nasim sir and today I want to discuss about behavior of gases from class 10 physical science ভৌত বিজ্ঞান। তো আজকে আমরা করব ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের গ্যাসের আচরণে তৃতীয় ভিডিও। তো পার্ট 2 এ আমরা করেছিলাম যে চার্লসের সূত্র এবং কি চার্লসের সূত্রের গাণিতিক রূপ এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা করব এই চার্লস সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা কিভাবে বলা যায়, ঠিক আছে? তো দেখো আমরা হেডিং দেব পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝো? বলবে তোমরা যে পরম শূন্য উষ্ণতা হলো যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কি হয়, শূন্য হয়ে যায়। মানে এমন একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে কেলভিন স্কেলে যেখানে ওই গ্যাসের আয়তনটা বা সমস্ত গ্যাসের আয়তন কি হয়, একেবারে শূন্য হয়ে যায়। সেই উষ্ণতাটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। তো দেখো আমরা এইরকম একটা যদি গ্রাফ মেজারমেন্ট করি তাহলে দেখতে পাবো এইদিকে যদি আমরা y অ্যাক্সিস বরাবর যদি আমরা ভলিউমকে রিপ্রেজেন্ট করি এবং x অ্যাক্সিস বরাবর যদি আমরা টেম্পারেচারটা রিপ্রেজেন্ট করি, কারণ চার্লসের সূত্র আমরা দেখেছিলাম টেম্পারেচার এবং কি ভলিউমের সাথে লেখচিত্র হয়, ঠিক আছে? তো দেখো এখানে কি হয়, এখানে শূন্য হয়, এটা মূল বিন্দুগামী। তো এইদিকে ধরো টেম্পারেচার আস্তে আস্তে কি ইনক্রিজ হয়, এদিকে টেম্পারেচার ডিক্রিজ হয়। তো আমরা এই স্কেলে পরম শূন্য উষ্ণতার যে সংজ্ঞাটা দিব সেটা হলো এমন একটা পয়েন্ট আছে, ধরো এরকম করতে করতে এমন একটা বিন্দু আছে যেখানে কত -273.15 এটা তোমার অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু একদম। তো আমরা এটা অনেক সময় সুবিধার্থে কত ধরি, 273 কেলভিন ধরি, ঠিক আছে? তোমরা এটাও বলতে পারো বা শুধু 273 বলতে পারো, ঠিক আছে? তাহলে দেখো যদি আমরা এমনি তোমার যদি ভলিউম ভার্সেস টেম্পারেচারের গ্রাফ করি তাহলে টেম্পারেচারের গ্রাফটা কেমন হয়, ভলিউম ভার্সেস টেম্পারেচারে এইরকম হয়, অর্থাৎ মূল বিন্দুগামী একটা সরলরেখা পাই, ঠিক আছে? তো এখানে দেখো কি বলছে, আমরা যে একটা ইকুয়েশন করেছিলাম যে এই যে 1 এর 273 অংশ হ্রাস বৃদ্ধি হয়, ওখানে ছিল ইকুয়েশনটা। তো ওখানে কি হয়, 0 ডিগ্রি উষ্ণতায় কি হয়, গ্যাসের একটা আয়তন থাকে। মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের একটা আয়তন থাকে। তো সেই আয়তনটা কি হয়, ম্যাক্সিমাম হয়। মানে তুমি ধরো একটা পাত্রে গ্যাস নিয়েছো, তো সেই গ্যাসের মনে করো উষ্ণতাটা 0 ডিগ্রি, কিন্তু 0 ডিগ্রি উষ্ণতায় তার তো আয়তন থাকে, সেই আয়তনটা তখন ধরো মনে করো কিছু একটা আয়তন আমি ধরে নিলাম এইরকম পজিশনে। তাহলে তার যে গ্রাফটা কেমন হবে, তার গ্রাফটা কি এইরকম হবে। এবার যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে গ্রাফটা কি এরকম ভাবে হবে, ঠিক আছে? এরকম ভাবে আস্তে 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 বাড়তে থাকবে টেম্পারেচার যদি আমরা ইনক্রিজ করি। এবার কি হয়, যখন আমরা টেম্পারেচার যদি ডিক্রিজ করি, ওই যে 1 এর 273 অংশ কখনো বৃদ্ধি পাচ্ছে কখনো হ্রাস হচ্ছে, তাহলে টেম্পারেচারটা যদি আমরা হ্রাস করি তাহলে টেম্পারেচার হ্রাস করলে কি এটা নিচের দিকে নামবে, ঠিক আছে? নিচের দিকে নামতে নামতে ধরো তোমার এরকম একটা পজিশনে এসে পৌঁছাবে, এইখান থেকে নামতে 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 এই বিন্দুতে এসে পৌঁছাবে। তাহলে এই x অক্ষকে তোমার নেগেটিভ x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, দেখো এই নেগেটিভ x অ্যাক্সিসে তোমার -273। এইদিকে ধরো অনেকগুলো পয়েন্ট আছে আমরা ড্র করিনি, তো এই স্কেলে তোমার এটা হলো তোমার কেলভিন স্কেল, যেমন আমরা কেলভিন স্কেল সাথে যদি আমরা সেলসিয়াস স্কেলের সম্পর্ক স্থাপন করি তাহলে দেখব 0 ডিগ্রি সেলসিয়াস সমান হয় তোমার 273 কেলভিন, ঠিক আছে?
273 কেলভিন। এখানে আমরা কেলভিন স্কেলে করেছি। তো দেখো এইদিকে যত নিচের দিকে নামছে তখন তত কি হচ্ছে, ভলিউমটা আস্তে আস্তে কি কমে যাচ্ছে। তো এই পজিশনে যেহেতু এখানে এক্স অক্ষতে পুরোপুরি টাচ করছে, সেই জন্য এখানে ভলিউমের দেখো আর কোনো মান থাকছে না। তার মানে কি এই পজিশনে এসে ভলিউমের মানটা কি হচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। তাহলে তোমরা বলবে যে উষ্ণতায়, তাহলে যে উষ্ণতা বলতে কত, এখানে -273.15 কেলভিন উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন কি হচ্ছে, লোপ পেয়ে যাচ্ছে বা শূন্য হয়ে যাচ্ছে, তাকে কি বলা হয়, পরম শূন্য উষ্ণতা বলা হয়। তাহলে পরম শূন্য উষ্ণতার মান কত তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কি বলবে, -273.15 কেলভিন অথবা 273 কেলভিন। ঠিক আছে, এটা হলো আমার কি পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা। এবার চলো আমরা করব চার্লসেরই আরেকটা সূত্র, সেটা কেলভিন স্কেলের সাহায্যে। ঠিক আছে, পরম বা কেলভিন স্কেলের সাহায্যে, পরম স্কেল বা কেলভিন স্কেলের সাহায্যে। ঠিক আছে, চার্লসের সূত্রটি আরেকটা গাণিতিক রূপ হয়। কেলভিন সূত্রানুসারে চার্লসের সূত্র, চার্লসের সূত্র কি বলছে, কেলভিন সূত্রানুসারে চার্লসের সূত্রটা হলো যে নির্দিষ্ট ভরের, ভরটা নির্দিষ্ট থাকবে, নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন, তাহলে আমরা সূত্রটা আগে লিখে ফেলি। বলছে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন, কোন গ্যাসের আয়তন, কোন নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন উষ্ণতার সমানুপাতিক হয়, সমানুপাতিক হয়, উষ্ণতার সমানুপাতিক হয়। মানে ধরো কোন গ্যাসের আয়তন, ধরি এখানে লিখলে হবে যে ধরি কোন গ্যাসের আয়তন সমান ভি এবং গ্যাসের উষ্ণতাকে টি ধরা হলো। তাহলে চার্লস ল বলছে যে ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি, যখন কে স্থির থাকে, যখন প্রেসার, এখানে তোমরা চাপ অপরিবর্তিত রেখে এই কথাটা বলতে পারো। যেহেতু কি চার্লসের সূত্রে চাপটা সর্বদা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তাহলে এখানে চাপ স্থির রেখে, ঠিক আছে, এখানে চাপ স্থির রেখে কথাটা অ্যাড করে দেবে। চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন উষ্ণতার কি হয়, সমানুপাতিক হয়। তাহলে এখানে চাপ ও গ্যাসের ভর সমান এম কি হয়, স্থির থাকে। এটা আমরা প্রথমেই দেখেছিলাম যে চার্লসের সূত্রে গ্যাসের চাপ এবং গ্যাসের ভরটাকে স্থির রাখা হয়। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, যে ভি ইজ ইকুয়াল টু কে ইনটু টি লিখতে পারি। এর আগে আমরা বলেছিলাম এগুলো যে সমানুপাতিক চিহ্নকে তুলে দিয়ে একটা কনস্ট্যান্ট ব্যবহার করতে হয়, এরপরে টি আছে, টি লিখে দিলাম। ঠিক আছে, এখানে কি একটা কে হলো সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এই কথাগুলো তোমাদেরকে লিখতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি পেলাম, যে ভি ইকুয়ালস টু কেটি,
তাহলে এটা যদি আমরা ভালোভাবে লিখতে যাই তাহলে এরকম হবে যে ভি বাই টি সমান কি হবে কনস্ট্যান্ট হবে। তার মানে কি ভি বাই টি এর মানটা সর্বদা কি হবে একই থাকবে, ধ্রুবক থাকবে। ঠিক আছে, তো এটা তো আমরা করলাম যে কোনো গ্যাসের আয়তন মনে করো প্রাথমিক অবস্থায় বা 0 ডিগ্রি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন মনে করো ভি এবং টেম্পারেচার কে আমরা টি ধরলাম। ঠিক আছে, তারপরে আমরা যদি এবার ওই গ্যাসটার উষ্ণতা বৃদ্ধি করি তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে টেম্পারেচার বৃদ্ধি করলে ভলিউমটা ইনক্রিজ হবে, এটাই তো বলছে সমানুপাতিক। তাহলে আমরা এটা কি করতে পারি যে ধরি এটাকে যদি আমরা একটু ভালোভাবে লিখি তাহলে এভাবে লিখতে হবে যে ধরি কোন গ্যাসের প্রাথমিক আয়তনকে আমরা V1 দ্বারা প্রকাশ করলাম এবং গ্যাসের প্রাথমিক উষ্ণতাকে T1 দ্বারা প্রকাশ করলাম। তাহলে যদি আমরা কোন গ্যাসের অন্তিম আয়তনকে আমরা যদি V2 লিখি, ধরো V2 লিখলাম, তাহলে কোন গ্যাসের অন্তিম উষ্ণতা কত হবে? অন্তিম উষ্ণতা হবে তোমার T2। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই তাহলে দেখতে পাবো যেখানে V1 বাই T1 সমান কত? V2 বাই T2। V2 বাই T2 এটা সমান কি থাকবে? ধ্রুবক থাকবে। ঠিক আছে, মানে তুমি যতই ভলিউম ইনক্রিজ করো বা টেম্পারেচার ইনক্রিজ করো কিন্তু V বাই T এটা সব সময় কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, এই ফর্মুলাটা দিয়ে আমরা অনেক ম্যাথ করব বা যে গাণিতিক যে সমস্যাগুলো আছে এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা ইজিলি করতে পারবো। ঠিক আছে, ধরো তোমাকে বলে দিল কোন একটা গ্যাসের প্রাথমিক আয়তন কিছু বলে দিল, তারপরে কি প্রাথমিক উষ্ণতা তোমাকে বলে দিল, তারপরে কি অন্তিম আয়তন বলে দিল, তাহলে অন্তিম টেম্পারেচার কত সেটাকে তোমাকে মেজারমেন্ট করতে দিতে পারে। অথবা কি ধরো এই যে চারটে রাশি রয়েছে এই চারটে রাশির মধ্যে যে কোনো তিনটের মান তোমাকে বলে দিল। ঠিক আছে, তাহলে আমাদেরকে এই ইকুয়েশন থেকে বের করতে হবে। ঠিক আছে, আর এখানে তোমরা যেটা বললাম যে ধরো কোনো গাণিতিক সমস্যাতে তোমাকে এরকম দিল যে কোনো গ্যাসের উষ্ণতা মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 273 কত কেলভিন লিখবে। ঠিক আছে, 273 কেলভিন। ঠিক আছে, ধরো তোমাকে বললো 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তুমি কি করবে? এর সাথে 273 এর সাথে 27 ডিগ্রি তুমি যোগ করে সেটাকে তারপরে কেলভিনে পরিণত করবে। মানে সূত্রটা হলো T T প্লাস 273 কত কেলভিন। মানে কোনো ধরো টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে তাহলে সেটাকে আমাকে সর্বদা কি করতে হবে? কেলভিন স্কেলে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 27 ডিগ্রি সেলসিয়াস সমান কত হবে? তাহলে এখানে আমাদেরকে 27 অ্যাড করতে হবে প্লাস কত? 273। ঠিক আছে, তোমরা এরকম অনেকগুলো প্রবলেম পাবে। তাহলে এটা যোগ করলে হয় তোমার 300 কেলভিন। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা যদি মনে রাখতে পারো তাহলে আশা করি তোমাদের যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো রয়েছে এগুলো করতে খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে, তো চলো এরপরে আমরা নেক্সট টপিকে চলে যাই। তো তোমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে আমরা করব আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র, সেটা হলো অ্যাভোগাড্রো সূত্র বা অ্যাভোগাড্রো প্রকল্প। তাহলে হলো হেডিংটা হবে অ্যাভোগাড্রো
সূত্র। অ্যাভোগাড্রো সূত্র। এই অ্যাভোগাড্রো সূত্রতে কি বলছে, অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ কি এটা আমরা প্রতিষ্ঠা করব। অ্যাভোগাড্রো সূত্র বলছে যে স্থির চাপে সম আয়তন নির্দিষ্ট ভরের, হ্যাঁ, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসে সম আয়তন সকল গ্যাসে সম আয়তন সকল গ্যাসে কি হয়, সমান সংখ্যক অণু থাকে। ঠিক আছে, সমান সংখ্যক অণু থাকে। মানে ব্যাপারটা কিরকম, যে ধরো এখানে আমরা দুটো কন্টেনারে ধরো দুই রকম গ্যাস নিয়েছি, এটা একটা কন্টেনার আর এইটা হলো আরেকটা কন্টেনার। তো এখানে মনে করো অক্সিজেন গ্যাস রয়েছে আর এখানে মনে করো নাইট্রোজেন গ্যাস রয়েছে। ঠিক আছে, আমরা দুই রকম বলছে কি, যে স্থির চাপের নির্দিষ্ট ভরের, নির্দিষ্ট ভরের কথাটা ইউজ করবে, হ্যাঁ, নির্দিষ্ট ভরটা নির্দিষ্ট থাকবে। ঠিক আছে, ভরটা ধরো একই ভরে নিয়েছো, এটা তো মনে করো 50 গ্রাম, এখানে 50 গ্রাম, তাহলে ভরটা নির্দিষ্ট আছে। কোন গ্যাসে সম আয়তন সকল গ্যাসে কি থাকে, সমান সংখ্যক অণু থাকে। আমরা এখানে অণুকে n দ্বারা রিপ্রেজেন্ট করব, অণুকে এখানে n দ্বারা বোঝাবো। ঠিক আছে, বা মোল সংখ্যা যেটাকে বলা হয় সেটা আমরা n দ্বারা বোঝাবো। ব্যাপারটা কি, যে ধরো এখানে গ্যাসের মলিকিউল গুলো আছে, এখানেও গ্যাসের মলিকিউল আছে, তো দুটো গ্যাসেরই আয়তন কত, সমান। এখানে যে বলেই দিয়েছে যে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, এই কথাটা সবথেকে এখানে গুরুত্বপূর্ণ। তো এরকম ধরো গ্যাসের এগুলো মলিকিউল। ঠিক আছে, এইগুলো ধরো গ্যাসের মলিকিউল। তাহলে গ্যাসের আয়তনটা কি হবে, সম আয়তন। তার মানে এখানে যে আমরা গ্যাসটা নিয়েছি তার আয়তন মনে করো 50 সেন্টিমিটার কিউব। এখানে যে গ্যাসের আয়তন নিয়েছি সেটা হলো কত, 50 সেন্টিমিটার কিউব। এটা আমি বোঝানোর জন্য বলছি তোমাদেরকে। ঠিক আছে, তাহলে এই গ্যাসে ঠিক যতগুলো অণু থাকবে, এই পাত্রে যে গ্যাস নিয়েছি অর্থাৎ দুটো পাত্রে যে গ্যাসের অণুগুলো, এই গ্যাসের অণুগুলোর সংখ্যা কি হবে, সমান হবে। মানে এখানে যদি ধরো গ্যাসের অণু সংখ্যা, এখানে যদি ধরো অণু সংখ্যা n সমান এখানে যদি হয় তোমার 100টি, তাহলে এখানেও তোমার গ্যাসের অণু সংখ্যা n সমান কত হবে, 100টি হবে, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এটাই বলছে সম আয়তন। গ্যাসটাকে যদি সম আয়তন নেওয়া হয়, এই গ্যাসের আয়তনটা যদি আলাদা হয়ে যায় তাহলে কিন্তু আমার এই অণুগুলো কিন্তু সমান সংখ্যক থাকবে না। এটা হলো আমার কি, অ্যাভোগাড্রো সূত্রের প্রকল্প। তো অ্যাভোগাড্রো সূত্রের যদি আমরা গাণিতিক রূপটা ধরি তাহলে কি হবে, যে ধরি কোন গ্যাসের আয়তনটাকে যদি v ধরা হয়, হ্যাঁ, ধরি এরকম ভাবে লিখবে তোমরা,
যে ধরি কোন গ্যাসের প্রত্যেকটা এতেই তোমাদের এই কোয়ান্টিটিগুলো লিখতে হবে, যে ধরি কোন গ্যাসের আয়তন কত ভি ধরলাম, এবং কোন গ্যাসের উষ্ণতা কত ধরলাম, উষ্ণতাটাকে এখানে কোন গ্যাসের উষ্ণতা না ধরে আমরা কি ধরবো, এখানে ধরবো আমরা গ্যাসের অণু সংখ্যা বা মোল সংখ্যা, ঠিক আছে, অণু সংখ্যাকে আমরা n দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তাহলে বলছে সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকবে, মানে আয়তন যতটা হবে ঠিক ততগুলো কি হবে, দুটো গ্যাসের আয়তন যদি একই হয় তাহলে তাদের মধ্যে কি হবে, সমান সংখ্যক অণু হবে। তার মানে আমরা লিখতে পারি যে v is directly proportional to n, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, যে v is equal to k into n। এখানেও k একটা সমানুপাতিক ধ্রুবক, এখানে কি কি স্থির থাকছে, উষ্ণতা স্থির থাকবে, এখানে t স্থির থাকে, তারপরে কি m স্থির থাকবে, এবং আরেকটা কি স্থির থাকবে, সেটা হলো প্রেসার স্থির থাকবে, ঠিক আছে। এই কোয়ান্টিটি গুলো আমার এখানে স্থির থাকবে। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি যে v বাই n ইকুয়াল টু কত, কনস্ট্যান্ট লিখতে পারি, ঠিক আছে। তো এবার যদি ধরো গ্যাসের প্রাথমিক আয়তন মনে করো v1 হয়, আর তাদের মধ্যে যদি কি হয় অণু সংখ্যা n1 যদি ধরা হয়, তাহলে অন্য ক্ষেত্রে যদি আমরা গ্যাসের আয়তনটাকে যদি কি করি, ইনক্রিজ করি, গ্যাসের আয়তনকে যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে তখন আমরা অন্তিম যে আয়তন হবে সেটাকে আমরা v2 লিখতে পারি। মানে ঠিক আগেরটা আমরা যেমন ভাবে করেছিলাম যে v1 বাই t1 সমান কত v2 বাই t2, এখানেও আমরা এরকম করতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে v1 বাই n1 সমান কত v2 বাই n2, এরকম আমরা লিখতেই পারি, ঠিক আছে। এটা দিয়েও তোমাদের অনেক নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে হতে পারে, ঠিক আছে। তো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও এটা। হ্যাঁ, তার আগে বলি যে এই আমরা যেমন এর আগের সূত্রগুলোতে চার্লস সূত্রের যে লেখচিত্র, তারপর কি বয়েল সূত্রের লেখচিত্র করেছিলাম, এখানেও তোমার এই v এর সাথে n এর একটা লেখচিত্র হয়। সেই লেখচিত্রটা কেমন হবে, ঠিক এইরকম হবে। এই দিকে যদি আমরা ভলিউমকে রিপ্রেজেন্ট করি, ধরো ভলিউমকে মিটার কিউব দ্বারা প্রকাশ করলাম, আর n হলো কি মোল সংখ্যা, তাহলে মোল এর ইউনিটটা হবে মোল, ঠিক আছে। x অক্ষ বরাবর আমরা n কে রিপ্রেজেন্ট করছি, আর y অক্ষ বরাবর ভলিউমকে রিপ্রেজেন্ট। তাহলে দেখো এর যে লেখচিত্র হবে সেটা কি রকম হবে, দেখো আমরা যদি এই ইকুয়েশনটার দিকে তাকাই তাহলে দেখতেই পাচ্ছি যে v is directly proportional to n, মানে v এর মান যা বাড়বে n এর মানও একই রকম ভাবে বাড়বে। তাহলে দুটো মান কি সমান হারে বাড়ছে, তার মানে এরকম গ্রাফটা হবে। মানে এখানে ধরো এদিকে 1 বাড়ছে তো এদিকেও 1 বাড়ছে, তাহলে এখানে একটা বিন্দু হবে। এদিকে 2 বাড়ছে তাহলে এদিকেও 2 বাড়বে, এখানে হবে। এদিকে 3 বাড়ছে তাহলে এদিকেও 3 বাড়বে, হ্যাঁ, তাহলে এরকম ভাবে বাড়বে। তাহলে এই বিন্দুগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি হবে, একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। তার মানে মূল বিন্দুগামী একটা আমরা সরল রেখা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এটা হলো মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা হবে, ঠিক আছে। চলো এরপরে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ সূত্র করব, সেটা আর অন্য কোনো সূত্র নাই, সেটা হলো এই চার্লস ল, বয়েলস ল এবং অ্যাভোগাড্রোস ল দিয়ে যে একটা কম্বিনেশনাল ল, বা এদের মধ্যে এই তিনটে সূত্রকে সমন্বয় করে যে সূত্রটা পাওয়া যায় সেটা আমরা প্রতিষ্ঠা করব, যেটা হলো কি আমার আদর্শ গ্যাসের সমীকরণ, ঠিক আছে। এই আদর্শ গ্যাসের সমীকরণ আমরা প্রতিষ্ঠা করব এবার। তাহলে আদর্শ গ্যাসের আমরা হেডিংটা দিব যে আদর্শ গ্যাসের সমন্বয় সূত্র, আদর্শ গ্যাসের সমন্বয় সূত্র।
ঠিক আছে। এই আদর্শ গ্যাসের সমীকরণ আমরা যেটা প্রতিষ্ঠা করে পাবো সেটা হলো পিভি সমান এনআরটি। এই সমীকরণটা আমরা প্রতিষ্ঠা করব, ঠিক আছে। পিভি সমান এনআরটি। তাহলে এখানে আমাদেরকে প্রত্যেকটা কোয়ান্টিটি গুলো আমাদেরকে এখানে লিখতে হবে, ঠিক আছে। এই সূত্রটা কিভাবে আসলো তার আগে আমি একটু বলে দিই। দেখো এটা হলো তোমার সমন্বয় সূত্র, মানে আমরা প্রথমে যে বয়েল সূত্র করেছিলাম, তারপরে চাল সূত্র করলাম, এরপরে কি অ্যাভোগাড্রো সূত্র করলাম। এই তিনটে সূত্রকে নিয়ে একটা সমন্বয় সূত্র হচ্ছে, হ্যাঁ। তো এখান থেকে যে ইকুয়েশনটা পাওয়া যাচ্ছে সেটা হলো পিভি সমান কত এনআরটি। এই পিভি সমান এনআরটি কে কি বলবো আমরা আদর্শ গ্যাসের সমীকরণ বলবো। কেন আদর্শ গ্যাসের সমীকরণ? কারণ যারা এই পিভি সমান এনআরটি সমীকরণ, যে সমস্ত গ্যাসগুলো পিভি সমান কত এনআরটি সমীকরণ যদি মেনে চলে তাদেরকে আমরা কি বলবো আদর্শ গ্যাস বলবো, ঠিক আছে। তো আমরা চলো আগে এই সমীকরণটা কিভাবে হলো সেটা প্রতিষ্ঠা করে ফেলি। তাহলে এভাবে তোমাদেরকে লিখতে হবে যে ধরি গ্যাসের চাপ সমান পি, গ্যাসের উষ্ণতা, এখানে ধরো তুমি দেখে দেখে প্রত্যেকটা কোয়ান্টিটি যা আছে তুমি একটু লিখে দিবে, ঠিক আছে, এটা প্রতিষ্ঠা করা যায়। গ্যাসের উষ্ণতা এটা আমরা টি ধরলাম। তাহলে গ্যাসের আয়তন কত হবে? গ্যাসের আয়তনকে আমরা এখানে ভি দ্বারা লিখলাম, ঠিক আছে। এরপরে আছে গ্যাসের মোল সংখ্যা, এটাকে আমরা কি দিলাম এন দ্বারা প্রকাশ করলাম। এই আটটা আমরা এখন লিখবো না, ঠিক আছে। তার আগে কেন লিখবো না সেটা আমি পরে বলছি। তো ফার্স্ট যেটা আমরা করব সেটা হলো ফ্রম দি বয়েলস ল, মানে লিখতে হবে যে বয়েল সূত্র থেকে পাই, বয়েল সূত্র থেকে আমরা কি পাই? বয়েল সূত্র থেকে আমরা পাই V is inversely proportional to 1/p যখন k স্থির থাকে, যখন টেম্পারেচার এবং গ্যাসের ভর স্থির থাকে, ঠিক আছে। এই কোয়ান্টিটি গুলো তোমাদেরকে পাশে লিখতে হবে, ঠিক আছে। এরপরে আছে চার্লস সূত্র থেকে পাই। এইভাবে প্রত্যেকটা জিনিস আমাদেরকে লিখতে হবে যেহেতু এটা সমন্বয় সূত্র। তাহলে চার্লস সূত্র থেকে আমরা কি পাই? চার্লস সূত্র থেকে আমরা পাই V is directly proportional to T পাই। এখানে কি স্থির থাকে? সেখানে প্রেসার স্থির থাকে এবং কি গ্যাসের ভর স্থির থাকে, ঠিক আছে। এরপরে আমরা কি সূত্র থেকে পাই? অ্যাভোগাড্রো সূত্র থেকে পাই। অ্যাভোগাড্রো সূত্র থেকে পাই V is directly proportional to N যখন k স্থির থাকে, যখন প্রেসার স্থির থাকে এবং কি টেম্পারেচার স্থির থাকে, আর কে থাকে গ্যাসের ভরটা স্থির থাকে, ঠিক আছে। তখন আমরা V proportional to N পাই। এবার দেখো এই তিনটে ইকুয়েশনের প্রত্যেকের বাম সাইডে কি আছে? V আছে। তাহলে এটাকে আমরা যৌগিক ভেদের উপপাদ্যের সাহায্যে কি লিখব? তাহলে লিখবে এখানে যে যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে পাই, যৌগিক ভেদের ঠিক আগে যেমন আমরা করেছিলাম একই রকম ভাবে এখানে শুধু আরো তিনটে জিনিস অ্যাড হচ্ছে, উপপাদ্য প্রয়োগ করে পাই। তাহলে দেখো প্রত্যেকের বাম সাইডে কি আছে? V আছে। তাহলে আমরা কি লিখব? একটাই V লিখব। তাহলে V is directly proportional to, দেখো এখানে T এবং N টা কি আছে? ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আছে, আর P টা কি আছে? নিচের দিকে আছে, মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু। তার মানে আমরা T আর N টা কি করব? একসাথে লিখব, আর P টাকে কোথায় লিখব? নিচে লিখে দেব, ঠিক আছে, যেহেতু P টা নিচে আছে, ঠিক আছে। এরপরে আমরা এখানে কি লিখব? বা এখানে V সমান দিতে হবে একটা। এবার দেখো আমি কেন আরটা আগে তোমাদেরকে এখানে লিখিনি, দেখো এই কারণে লিখিনি, এখানে যে কনস্ট্যান্ট আসবে সেই কনস্ট্যান্ট কিন্তু
আর কে কনস্ট্যান্ট হবে না, ঠিক আছে। এই কনস্ট্যান্টটা আসবে একটা আর, ঠিক আছে। এই কনস্ট্যান্টটার নাম দিব আমরা আর ইনটু nt বাই কত, বাই পি, ঠিক আছে। এবার এটা যদি আমরা এই পিটাকে ধরো এই ভির সাথে যদি গুণ করে দিই তাহলে দেখব পিভি সমান কত হবে, পিভি সমান হবে n r ইনটু টি। এখানে এই rটা লিখে দিবে সার্বজনীন, সার্বজনীন, ঠিক আছে, সার্বজনীন গ্যাস ধ্রুবক, ঠিক আছে। এই জিনিসটা তোমাদের লিখতেই হবে, সার্বজনীন গ্যাস ধ্রুবক, ঠিক আছে। তাহলে দেখো আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি পিভি সমান কত, nRT। দেখো পিভি সমান nRT এখানে আছে। এই rটাকে কি বলা হয়, সার্বজনীন গ্যাস ধ্রুবক। কেন সার্বজনীন? কারণ এই r এর মানটা প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে কি হয়, সমান হয়, বা প্রত্যেক জায়গায় এই r এর মানটা কি হয়, সমান হয়। যেমন আমরা কি ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট করেছিলাম g, সেই g এর মানটা পৃথিবীর সব জায়গায় সমান হয়, সেই জন্য আমরা কি বলি, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলি। তো সেই রকম ভাবে এখানে এই r হলো কি সার্বজনীন গ্যাস ধ্রুবক, এর মানটা সব জায়গায় কি সমান থাকে প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে। তো এটা হলো আমাদের কি আদর্শ গ্যাসের সমন্বয় সূত্র, হ্যাঁ। তো এখান থেকে দেখো এই পিভি সমান nRT সমীকরণকে আমরা কিভাবে লিখতে পারি, যদি ধরো 1 মোল গ্যাসের ক্ষেত্রে, হ্যাঁ, তোমরা এটা আগে একটু স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে আমরা এই বাম সাইড ডান সাইড একটু এখানে লিখছি। ধরো 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমাকে বার করতে দিল আদর্শ গ্যাসের সমীকরণ, তাহলে এখানে আমরা লিখব যে 1 মোল গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ, গ্যাসের সমীকরণ, তাহলে কি হবে, যেহেতু কি n ইকুয়ালস টু এখানে আমরা 1 বসাবো, তাহলে পিভি সমান কত হবে, পিভি সমান হবে r ইনটু টি, যখন কি n ইকুয়ালস টু 1, যেহেতু কি n 1 মোল বলেই দিয়েছিস, তাহলে পিভি সমান কত হবে, rT হবে, ঠিক আছে। এরপরে আমাদের এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে হবে। যদি ধরো তোমাকে n এর মান 1 মোল না বলে অন্য কিছু বলে দিল, এই তাহলে এই সমীকরণটাকে আমরা এই n এর মান, n মানে কি মোল সংখ্যা, এই n সমান তোমার আবার হয় যে w বাই কি হয়, w বাই m হয়। w বাই m মানে কি, এটা হলো তোমার গ্যাসের ভর, গ্যাসের ভর বাই কি গ্যাসের আণবিক ভর, এটাকে আমরা লিখব আণবিক, আণবিক ভর, ঠিক আছে। গ্যাসের ভর তোমাকে ধরো কোন একটা গ্যাস দিল, সেই গ্যাসের ভর তোমাকে বলে দিল 50 গ্রাম বা কিছু একটা বললো গ্যাসের ভর। আর গ্যাসের আণবিক ভর মানে কি, যে ওই গ্যাসটার আণবিক ভর মানে কি, আণবিক ভর মানে হলো ধরো তোমাকে অক্সিজেন গ্যাস দিল, তাহলে অক্সিজেন কি হয়, অক্সিজেন 8 16 হয়, আণবিক ভর তার দ্বিগুণ হয়, তাহলে 16 দুগুণ কত হবে, এটা 32 হবে। তার মানে ধরো মনে করো 18 গ্রাম, 18 গ্রাম তোমাকে কি দিল, অক্সিজেন গ্যাস দিল, তাহলে এই অক্সিজেন গ্যাসের আণবিক ভর এটা তার দ্বিগুণ হয়, তার মানে আণবিক ভর কত হবে, আণবিক ভর হবে তোমার 32 হবে, ঠিক আছে। তাহলে এই জায়গাটাতে আমরা কত লিখব, এই আণবিক ভরের জায়গাতে আমরা লিখব 32, এবং কি গ্যাসের ভর কত গ্রাম দিয়েছে, দিয়েছে আমাকে 18 গ্রাম, তাহলে এখানে আমরা 18 লিখব, ঠিক আছে। এইভাবে আমরা এখানে n এর মান বসাতে পারবো, ঠিক আছে। তো আমরা এই পিভি সমান nRT এই সমীকরণটাকে আর একটু মডিফাই করে যেটা লিখে পাই, সেটা হলো পিভি ইকুয়ালস টু n এর ভ্যালু কত, w বাই m, এটা হবে ইনটু কত হবে, r ইনটু t হবে, ঠিক আছে। এই r এর ভ্যালুটা তোমরা পেয়ে যাবে, আমরা এই r এর ভ্যালুটা কিছুক্ষণ পরে আমরা প্রতিষ্ঠা করাবো, বা যদি আজকে সম্ভব না হয় তাহলে আমরা পরের দিন করব, ঠিক আছে। তো চলো এরপরে আমরা করব সেটা হলো এই r এর একক এবং কি r এর যে মাত্রা হয়
সেটা আমরা বের করে ফেলবো। তো এটা আমি মিটিয়ে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো দেখো এরপরে আমরা যেটা করব সেটা হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক লিখতে হবে, যে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর একক, আর এর একক। তাহলে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর একক কি হবে সেটা আমরা করব। দেখো আমরা পিভি সমান কি এন আর টি সমীকরণ জানি, তো এখান থেকে আমরা ধরো পিভি সমান কি লিখলাম এন আর টি। তাহলে এখান থেকে আমরা কিসের মান বের করব বা কিসের একক বের করব, আর এর একক বের করব। তাহলে আরটাকে আমাদেরকে একদিকে রাখতে হবে, ধরো আর, তাহলে আর সমান কত হবে, আর সমান হবে পিভি বাই কত হবে n ইনটু টি হবে, ঠিক কি না, পিভি সমান n ইনটু টি হবে। তাহলে এখান থেকে আমরা আর এর একক বের করব। যদি আমরা আর এর এসআই একক বের করি, ধরো এসআই একক, তাহলে এসআই একক কি হবে, আর এর এসআই একক, আর এর এসআই একক হবে আর সমান, এই আর সমান কি আছে দেখো, আর সমান আছে প্রেসার আছে, ভলিউম আছে, এন মানে কি মোল সংখ্যা আছে, আর টি মানে টেম্পারেচার আছে। তো এই প্রত্যেকটা কোয়ান্টিটির আমাদের কি বের করতে হবে, প্রত্যেকটা কোয়ান্টিটির এসআই ইউনিট বের করতে হবে। তাহলে দেখো আমরা যদি চাপের এসআই ইউনিট বার করি, তাহলে চাপের এসআই ইউনিট হয় নিউটন পার মিটার স্কয়ার হয়, ঠিক আছে, নিউটন পার মিটার স্কয়ার হলো চাপের একক বা পাস্কাল হয়। তো এখানে আমরা নিউটন পার মিটার স্কয়ার লিখব, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, ভলিউম আছে, এরপরে ভলিউম বা আয়তন, আয়তনের এসআই একক কি হয় মিটার কিউব হয়, তাহলে মিটার কিউব লিখলাম, ঠিক আছে। এরপরে দেখো নিচে কি আছে, এন আছে, এন মানে কি মোল, তাহলে এনটাকে আমরা এই মোল এইভাবে লিখব, মোল ইনটু কত আছে টি আছে, এই টিটাকে আমরা এখানে কেলভিনে লিখব, ঠিক আছে। এসআই তে কেলভিন হয়, উষ্ণতার এসআই এখানে আমরা কেলভিনে প্রকাশ করব। তাহলে দেখো এখান থেকে দুটো এম যদি কেটে যায় তাহলে একটাই এম পড়ে থাকছে, এরপরে কি পড়ে থাকছে নিউটন ইনটু মিটার উপরে থাকছে, নিউটন ইনটু মিটার, আর এই মোলটাকে যদি আমরা উপরে তুলে দিই তাহলে কত হবে ইনটু মোল ইনভার্স ইনটু কত কেলভিন ইনভার্স, এরকম হবে। তাহলে দেখো এই নিউটন ইনটু মিটার মানে কি, এই নিউটন ইনটু মিটার মানে হলো এখানে জুল হবে, ঠিক আছে, নিউটন ইনটু মিটার মানে জুল ইনটু মোল ইনভার্স ইনটু কেলভিন ইনভার্স। দেখো নিউটন ইনটু মিটার মানে কেন জুল হয়, আমরা জুল কিসের একক জানি, জুল হলো কার্যের এসআই একক। তাহলে কার্য সমান আমরা কি জানি, কার্য সমান হয় বল ইনটু সরণ হয়, ঠিক আছে, কার্য সমান বল ইনটু সরণ, সরণটাকে আমরা এক্স ধরলাম। তো বলের এসআই একক কি হয় নিউটন হয়, আর সরণ মানে কি কতটা বস্তুটা সরেছে, তাহলে সরণ মানে কি দূরত্বটাকে বোঝাচ্ছে, তাহলে মিটার হবে না, সেই জন্য তো এর একক কি হয় জুল হয়, কার্যের এসআই একক জুল হয়, সেই জন্য আমরা এই নিউটন ইনটু মিটারের জায়গাতে কি বসিয়েছি জুল বসিয়েছি। তাহলে এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর একক কত পেলাম জুল মোল ইনভার্স ইনটু কেলভিন ইনভার্স। এই জিনিসগুলো আমরা যদি ভুলেও যাই তাহলে কিন্তু মানে এই এককটা ধরো তুমি ভুলে গেলে তাহলে এইভাবে আমরা বের করতে পারবো, ঠিক আছে। ফিজিক্সের এটাই মজা যে আমরা অনেক কিছু জিনিস যদি ভুলেও যাই তাহলে ইকুয়েশন থেকে আমরা অনেক কিছু মানে লিখতে পারি, ঠিক আছে। এরপরে আমরা করব আর এর সিজিএস একক, তাহলে সিজিএস একক, দেখো সিজিএস এককটা আমরা নিচে থেকে লিখতে পারবো। সিজিএস এককে এখানে কি চেঞ্জ হবে, যেখানে যেখানে আমরা এ লিখেছিলাম, ধরো বলের এসআই একক কি লিখেছিলাম নিউটন লিখেছিলাম, তো এখানে কি হবে ডাইন হবে, তাই না, ডাইন হবে, আর মিটারের জায়গা থেকে সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ডাইন ইনটু সেন্টিমিটার তার মানে কি আর না, তাহলে এখানে আমরা কি লিখতে পারি এই জুলের জায়গাতে শুধু কি হয়ে যাবে এসআই পদ্ধতিতে জুল হয় আর সিজিএস এ কি হয় আর হয়, তাহলে এখানে আমরা শুধু লিখব কি
ERG আর্গ ইনটু মোল ইনভার্স, হ্যাঁ মোল ইনভার্স, আর এই কেলভিনটা কত হবে ইনটু এটা হবে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স ওয়ার কত হবে, অথবা এটা আমরা লিখতে পারি হ্যাঁ ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, অথবা আমরা লিখতে পারি, আচ্ছা এখানে এরকম দিলে তোমরা বুঝতে পারবে না, এটা ডিগ্রি ফারেনহাইট হবে অথবা কি আর্গ মোল ইনভার্স ইনটু ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এই দুটোই তোমরা চাইলে লিখতে পারো, ঠিক আছে। তো বেসিক্যালি এটাই লেখা হয়, হ্যাঁ তোমরা চাইলে এটাও লিখতে পারো। তাহলে এসআই পদ্ধতিতে আর এর একক কত বেরোলো, এসআই পদ্ধতিতে আর এর একক বেরোলো জুল মোল ইনভার্স ইনটু কেলভিন ইনভার্স, এবং সিজিএস পদ্ধতিতে কত হলো আর্গ মোল ইনভার্স ইনটু ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। কেন ইনভার্স, এগুলো এই রাশিগুলোকে আমরা উপরের দিকে তুলে দিয়েছি, সেই জন্য কি হয়েছে এখানে ইনভার্স হয়েছে, ঠিক আছে। এরপরে আমরা যেটা করব সেটা হলো ইউনিট অফ ডাইমেনশন অফ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে। এরপরে আমরা আর এর মাত্রা বের করব, ঠিক আছে। আর এর মাত্রা কি হয় সেটা আমরা দেখব। তাহলে তোমরা হেডিং দিবে আর এর মাত্রা, আর এর মাত্রা, ঠিক আছে। আর এর মাত্রা আমরা কিভাবে বার করব, দেখো এখানে আমরা পিভি সমান এনআরটি যে সমীকরণ পেয়েছি, ঠিক একই রকম ভাবে আমরা আবার আর সমান আমরা কত লিখতে পারি, আর সমান হবে পিভি বাই কত, পিভি বাই এন ইনটু টি হবে, ঠিক আছে। এখানে আমরা যেহেতু মাত্রা বের করছি সেই জন্য প্রত্যেকটা রাশির আমাদেরকে মাত্রা জানতে হবে। প্রতিটা রাশির মধ্যে এখানে কি আছে, এখানে চাপের পি মানে চাপ বোঝাচ্ছে, তাহলে চাপের মাত্রা বের করতে হবে। তারপরে কি ভলিউমের মাত্রা, তারপরে কি এন মানে মোল সংখ্যার মাত্রা কি হয়, তারপরে কি টেম্পারেচার, এই টেম্পারেচারের মাত্রা কি হয়, হ্যাঁ সেটা আমরা লিখব। তোমরা খুব মনোযোগ দিয়ে জিনিসটা দেখবে, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে ধরো আসার মতো কোশ্চেন। তো আর এর মাত্রা লেখার জন্য আমাদের কি করতে হবে, দেখো এখানে পি এর মাত্রা রয়েছে, তাহলে পি এর মাত্রা কি, পি মানে কি জানেন আমরা, পি মানে হয় চাপ, চাপ সমান হয় কি বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের একক কি হয়, বলের একক হয় এম এল টি টু দি পাওয়ার -2 হয়। কেন, আমরা যে কোনো রাশির যখন মাত্রা লিখব তখন কিন্তু আমরা এমএলটি ফরম্যাটে লিখব, ঠিক আছে। তো এখানে তুমি চাইলে আরো ভেঙে করতে পারো, আমি তোমাকে পাশে একটু দেখিয়ে দিচ্ছি। এফ সমান কি হয়, এফ সমান এম ইনটু এ হয় নিউটনের দ্বিতীয় গতি সূত্র অনুযায়ী। তো এখানে দেখো মাস ইনটু অ্যাক্সেলারেশন বা ত্বরণ রয়েছে, তাহলে এখানে মাস কে আমরা বড় হাতের এম দ্বারা রিপ্রেজেন্ট করব এবং ত্বরণকে কত এল টি টু দি পাওয়ার -2 করব, ঠিক আছে। তাহলে দেখো এম এল টি টু দি পাওয়ার -2, আর এরিয়া মানে কি ক্ষেত্রফল, মানে দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য, তাহলে এখানে দুইবার এল আছে, তাহলে এল ইনটু আমরা এল লিখব, দেখো একটা এল কেটে যাবে, তাহলে কত করে থাকছে এম এল ইনভার্স, এই এলটা উপরের দিকে চলে গেলে এল ইনভার্স হবে আর টি টু দি পাওয়ার -2 হবে। তাহলে আমরা চাপের জায়গাতে কি বসাবো, এম এল ইনভার্স টি টু দি পাওয়ার কত -2 ইনটু ভি, ভি মানে কি, ভি মানে এখানে ভলিউম, ভলিউম মানে তো আমরা এল কিউব বসাতে পারি না, দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য, তাহলে এল কিউব হলো 3 বার এল এর গুণ। তারপরে এন আছে, এই এন কে আমরা মাত্রাতেও কিন্তু এই মোল এইভাবে লিখব, ঠিক আছে। এবং এই টেম্পারেচারকে এখানে এই টেম্পারেচারকে থিটা দ্বারা লিখব, ঠিক আছে। অনেক বইতে তোমার কেলভিনও থাকবে, কেলভিন অথবা কি থিটা, তো তোমরা এখানে থিটাটাকে লেখার চেষ্টা করবে, এটাকে থিটা বলা হয়, ঠিক আছে। কি বলা হয়, থিটা, থিটা বলা হয়। তো এখানে আমরা এই থিটা এর দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তাহলে এটা ইউনিটটা মাত্রাটা কি হবে এম এল ইনভার্স, এখানে আর অন্য কোনো কাটাকুটি হচ্ছে কি, হ্যাঁ এখানে একটা হচ্ছে, তোমরা দেখো এই এল ইনভার্স আর এল কিউব এর সাথে কাটাকুটি করলে কত হবে, এখানে এল স্কয়ার হয়ে যাবে, এল স্কয়ার হলো কারণ এই 3 আর এই একটা বাদ যাবে, ঠিক আছে। তাহলে মানে এরকম জিনিসটা ধরো এখানে এল টু দি পাওয়ার -1 আছে প্লাস কত 3 আছে, তাহলে কত হবে এল স্কয়ার হবে না, কারণ এটা তো সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার গুলো কি হবে যোগ হয়ে যাবে,
তাহলে -1 + 3 মানে কি l স্কয়ার হবে। তাহলে এটা আমরা এখানে বসিয়ে দেব l স্কয়ার। এরপরে কি হবে t⁻² আছে ইনটু কত হবে mol টু দি পাওয়ার -1 মোল ইনভার্স ইনটু θ⁻⁻1। এটা হলো আমার কি r এর মাত্রা। খুব খুব গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে? এটা হলো r এর মাত্রা। তো আমরা এই r এর মাত্রা পর্যন্ত আজকে করলাম। তো নেক্সট ভিডিওতে আমরা যেটা করব সেটা হলো এই r এর একটা মান রয়েছে, r এর সিজিএস মান এবং এসআই মান। হ্যাঁ, এই ভ্যালুগুলো আমাদের নিউমেরিক্যাল সলভ করার জন্য প্রয়োজন হবে। তো এই নেক্সট ভিডিওতে আমরা r এর ভ্যালু এবং কিছু নিউমেরিক্যাল প্রবলেম করিয়ে আমরা এই চ্যাপ্টারটি শেষ করে ফেলব। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো পড়ানোর মধ্যে ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? ওকে, টাটা।